বাংলা এমসিকিউ অনেক কঠিন। এটা আমার শোনা আমার লাইফে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটা, যেটা আমি বাংলা সম্পর্কে শুনছি। আমি আমার লাইফে এমসিকিউ কীভাবে ভালো করা যায় এটা নিয়ে প্রচুর গাইডলাইনমূলক ভিডিও দেখছি। ইভেন আমি যতদূর জানি আমাদের হালকেনস্টাইন থেকেও এমসিকিউ কীভাবে ভালো করা যায় এটা নিয়ে অনেক ভিডিও আছে। কিন্তু আমি আজকে তোমাদের একদম ডেডিকেটেডভাবে কথা বলবো যে কীভাবে তুমি বাংলা এমসিকিউতে ভালো করতে পারো। এবং প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে বাংলা এমসিকিউ অনেক কঠিন, কারণ হচ্ছে বাংলা এমসিকিউতে বেশিরভাগ সময় অপশনগুলো দেখে কনফিউজিং থাকে। যে মনে করো তোমাকে জিজ্ঞেস করছে যে এই এটার এটার কালির রং কি, এটার কালির রং কি, এটার কালির রং হচ্ছে খুব লাল, গাঢ় লাল, ভীষণ লাল, প্রবল লাল। তুমি এটা দেখে কনফিউজ হচ্ছে যে এটা লাল আসলে কীরকম লাল, এরকম কনফিউজিং ইয়া থাকে। এটা এটা আসলে মজা করে মানুষজন বলে, কিন্তু ঠিকঠাক মতো একটা প্যাটার্ন মেনে যদি তুমি এমসিকিউগুলো প্র্যাকটিস করো এবং ঠিকঠাক মতো বই থেকে দেখে যাও, তাহলে বাংলা এমসিকিউতে ভালো করা খুবই সম্ভব। 30-এ 30 না হোক 28 অন্তত তোলাটা আমার কাছে মনে হয় যে খুবই প্র্যাকটিক্যালি সম্ভব একটা প্ল্যান। আসো আমি দেখি যে কেন কঠিন লাগে। একদম প্রথম কথা হচ্ছে তোমার কেন কঠিন লাগবে। তোমার কঠিন লাগে কারণ তুমি হচ্ছে বইটা ঠিকঠাক মতো পড়ো নাই। তুমি যদি ঠিকঠাক মতো বইটা পড়ে যাইতা, বইয়ের মনে করো হচ্ছে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, ভেতরের টেক্সট, শব্দার্থ, এই সব জিনিসপত্র যদি তুমি ঠিকঠাক মতো পড়তা, তাইলে কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে যেত। এই যে আমি এখানে লিখে রাখছি যে বই পড়ার বিকল্প নাই। তুমি যদি গাইড বই থেকে এমসিকিউ পড়ো, তারপরও তোমার কিন্তু অনেকগুলো লুপহোলস থেকে যাবে, যেটা তুমি বইয়ের যে মেইন আন্ডারস্ট্যান্ডিং, বই যখন তুমি পড়বা লাইন বাই লাইন পড়বা, তুমি বইয়ের যে মেইন কনটেক্সট, সেই কনটেক্সটটা কিন্তু তুমি শিখবা। সেই কনটেক্সটের অভাবে কিন্তু তুমি পরীক্ষায় যে এমসিকিউগুলো ভুল করবা, বুঝবা না। এই জন্য তোমাকে অবশ্যই বই পড়ার কোনো ধরনের কোনো বিকল্প নাই, বইগুলো অবশ্যই পড়বা। কিন্তু কিন্তু যদি তোমার টাইমটা একদমই কম থাকে, তোমার মনে করো আর 1 মাস আছে পরীক্ষা, তখন তুমি কী করবে? তোমাকে একদম শর্ট টাইমের মধ্যে একটা রিভিশন দিতে হবে। তুমি করতে পারো যে হচ্ছে আমাদের একটা কোর্স আছে, সেই কোর্সে তুমি এনরোল করতে পারো, যে আমাদের ইবিআই রিভিশন প্রোগ্রাম। এটাতে হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ এবং আইসিটির রিভিশন চলছে। সেখানে 25% ফ্ল্যাট ডিসকাউন্টও তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো। আচ্ছা, আমরা আমাদের মেইন ডিসকাশনে আবার চলে আসি যে টেকনিক ইউজ করে মনে রাখা। এইটা হচ্ছে আমি বলতেছি না যে তোমাদের হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে বা কোনো একটা জায়গা থেকে, ইউটিউব থেকে, অনলাইন থেকে কেউ একটা নিয়মকানুন তোমাকে শিখাই দিবে, সেই নিয়ম অনুযায়ী তুমি শিখবে। ব্যাপারটা এরকম না, টেকনিকটা তুমি নিজের মাথার মধ্যে বানাবা। মনে করো তুমি শিখছো যে হচ্ছে কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করছে। একইভাবে তুমি মনে রাখবে যে 1899 সালে আরও যেন কে জন্মগ্রহণ করছিল, আরও জন্মগ্রহণ করছিল হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। তো তুমি মনে রাখতে পারলে একসাথে দুইটা জিনিস। যখন তুমি তাহলে মনে রাখতে পারলে যে হচ্ছে কাজী নজরুল ইসলাম জীবনে অনেক, তুমি এভাবে মনে রাখবে। আমি তোমাকে জিনিসটা আমি খুব ফানি জিনিস শোনাবে। কাজী নজরুল ইসলাম জীবনে অনেক কষ্ট করছে এবং জীবনানন্দ দাসও জীবনে অনেক কষ্ট করছে। জীবনানন্দ দাসের জীবনেও আনন্দ ছিল না, নজরুলের জীবনেও আনন্দ ছিল না। দুজনই 1899 সালে জন্মগ্রহণ করছে, এভাবে মনে রাখবা। আসো, ভুল অ্যান্সারটা নিয়েও জানো। মনে করো যে তোমাকে জিজ্ঞেস করছে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন, একটা প্রশ্ন বললাম না? এটার অপশনে ছিল আর একটা, যে হচ্ছে 1861 সাল। এই অপশনটা দেখে তোমার পরিচিত পরিচিত লাগে না? মনে হয় না যে এই সালেও কে একজন জন্মগ্রহণ করছে? যখন তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা, তুমি মনে করার চেষ্টা করবে 1861 সালে কোন ব্যক্তি জন্মগ্রহণ করছে। তুমি তো জানো আমার মনে হয়, যদি না জেনে থাকো গুগল করবা, না হলে তুমি বই থেকে ঘেটে ঘেটে প্রত্যেকটা, তোমার যদি টাইম থাকে প্রত্যেকটা কবি পরিচিতি দেখবা যে কে কে 1861 সালে জন্মগ্রহণ করছে। তুমি যখন পাবা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করছে। আসো, কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস। কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করার কোনো ধরনের বিকল্প নাই ভাইয়া। এই যে আমি যেরকম এখানে বলছি বই থেকে প্র্যাকটিস করার বিকল্প নাই, কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করার বিকল্প নাই। প্রিভিয়াস কোয়েশ্চেন অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এটা তোমাকে বিশাল একটা এসে দিবে, বলার মতো না। আসো, তারপরে প্রশ্ন ভালোভাবে পড়বা এবং ট্রিকি ল্যাঙ্গুয়েজ। আমি এই দুটা জিনিস একসাথে বলি। আসো, পরীক্ষায় মনে করো আসছে যে নিচের কোনটি জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য নয়। তুমি পড়ে প্রথমে ভাবছো যে নিচের কোনটি জীবনানন্দ দাশের কবিতার বৈশিষ্ট্য। তুমি পুরো প্রশ্ন ভালো করে পড়োই নাই। প্রথমত প্রশ্নটা হচ্ছে একটু ট্রিকি ল্যাঙ্গুয়েজ মারছে, যে কোনটি বৈশিষ্ট্য নয়, এবং প্রশ্নটা তুমি ভালো মতো পড়ো নাই। প্রথম অপশন মনে করা ছিল যে হচ্ছে নৈসর্গিক চেতনা। নৈসর্গিক চেতনা মানে হচ্ছে প্রকৃতির বর্ণনা, মানে প্রকৃতির চেতনা। জীবনানন্দ দাশের কবিতায় প্রকৃতির প্রচুর চেতনা আছে, তুমি দেখেই মেরে দিচ্ছ যে প্রকৃতির চেতনা, নৈসর্গিক বর্ণনা, নৈসর্গিক চেতনা। তুমি মেরে দিচ্ছ, তোমার এটা ভুল হয়েছে। এই যে দুইটা ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করো নাই, এই জন্য ভুল হয়েছে। মনে করো 2 নাম্বারটাতে ছিল যে হচ্ছে গভীর বেদনাবোধ, গভীর প্রেম 3 নাম্বারটা ছিল।
4 নাম্বারটা ছিল বিপ্লবী চেতনা। ওনার গভীর বেদনাবোধ ছিল, তুমি জানো। বিপ্লবী চেতনা 4 নাম্বারটা বলছি, বিপ্লবী চেতনা এটা বলতেছি। 3 নাম্বারটা হচ্ছে গভীর প্রেম। 4 নাম্বারটা ওনার বিপ্লবী চেতনা। কি তুমি কোথাও দেখছো জীবনানন্দের কবিতা? আমার এখনো কোথাও দেখি নাই যে যেটাতে আমার মনে হয়েছে জীবনানন্দের কবিতায় কোথাও বিপ্লবী চেতনা ছিল। তো যখনই বলা হয়েছে জীবনানন্দের কবিতার বৈশিষ্ট্য 9 কোনটি, তখন কিন্তু এই যে 9 বৈশিষ্ট্য 9 মানে ম্যাচ করতেছে না কোনটা, তখন এই যে বিপ্লবী চেতনা এই জিনিসটাই তখন ম্যাচ করতেছে না। তখন তুমি যে এটা যদি ঠিকঠাক মতো পড়তা এবং ট্রিকি ল্যাঙ্গুয়েজটা যদি তুমি ধরতে পারতা, তখন কিন্তু তুমি বুঝতে যে বিপ্লবী চেতনাটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আসো, এইটা হচ্ছে মারাত্মক একটা কঠিন জিনিস, যেটা আমি নিজে ঘেটে ঘেটে আমি জিনিসটা একটা টাইমে আমি রিয়েলাইজ করছি যে এখানে একটা ঘটনা আছে, যে জিনিসটা সাইকোলজি নিয়ে তোমার খেলে না। এটা হচ্ছে আমি ওভারঅল আমি যা বলছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আগে কেউ বলছে বলে আমি কোথাও দেখি না কাউকে বলতে। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, সাইকোলজি নিয়ে খেলা। এটা পুরো একটা সাইকোলজিক্যাল একটা গেম। তোমাকে মনে করো বলছে তাহারেই পরে মনে কবিতাতে কতটি চরিত্র আছে? অপশন 5, 3, 2, মাত্র একটি। ছোটবেলা থেকে তুমি সবসময় ভাইয়া দেখে আসছো, যখন লেখা থাকে উপরের সবগুলো বা উপরের কোনোটিই নয় এইরকম একটা অপশন থাকে, তখন ওইটাই উত্তর হয়, তাই না? কিন্তু কখনো কখনো কিন্তু এরকম কেসও হতে পারে যে ওইটা উত্তর হয় নাই। এই যে এইটা হচ্ছে সেই কেস, তোমার এটা দেখে মনে হচ্ছে যে মাত্র একটি, এই যে এটা যেহেতু ডিটেইল, এটা বিস্তারিত, এইটা হবে উত্তর না, এটা বাবা উত্তর না। তাহারই পরে মনে কবিতাতে 2টা চরিত্র আছে, এটা উত্তর হবে না। এটা তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই ট্র্যাপ ওয়ার্ড যে মাত্র। এছাড়া অবশ্যই সবসময় এই ধরনের কিছু ট্র্যাপ ওয়ার্ড থাকতে পারে। এই ট্র্যাপ ওয়ার্ডের হাত থেকে ভাইয়া সাবধান। এই ট্র্যাপ ওয়ার্ডের হাতে পড়লে কিন্তু তোমার এমসিকিউ তুমি মারা খাচ্ছ সাপ অবশ্যই। এই যে আমি অবশ্যই সেই ট্র্যাপ ওয়ার্ড। আসো নেক্সট, ভুল উত্তর আগে বাদ দিবা। এটা খুবই কমন একটা টেকনিক। মনে করো তুমি একটা এমসিকিউ 4টা অপশনের ভিতর তুমি কনফিউজড হচ্ছ, তুমি 4টা অপশন নিয়ে তো আর কনফিউজড হবে না। মনে করো তোমাকে পরীক্ষায় আসছে যে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? একটা হচ্ছে গীতাঞ্জলি, গীতাঞ্জলি এটা তুমি আচ্ছা, আরেকটা হচ্ছে সুখ ও সভ্যতা, ও সভ্যতা। 3 নাম্বার অপশনটা হচ্ছে বাঁধন হারা। আর 4 নাম্বারটা হচ্ছে সংস্কৃতির কথা। আচ্ছা দেখো, এর মধ্যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, এটা তুমি জানো। সবার আগে তুমি এই অপশনটা বাদ দিবা, তাইলে ভুল উত্তর আগে বাদ দিয়ে দিবা। এটা হচ্ছে তুমি বুঝতেছো না যে এটার মধ্যে এটার উত্তর মনে করো বাঁধনহারা। তুমি জানো না, এই কথাটা তুমি জানো না। বাঁধনহারা তুমি জানো না, এটা তুমি জানো যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথের, তাহলে এটা সবার আগে বাদ। তুমি মনে করো সুখ সভ্যতা জিনিস জানলা যে এটা অন্য কারোর একটা, তুমি জানলা যে সংস্কৃতির কথাও এটা অন্য একটা মানুষের, তাহলে তুমি কনফার্ম হতে পারলে যে একটা বাকি থাকলো। তুমি না জেনেও বুঝে গেলা যে বাঁধনহারাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ। তাহলে এই ওয়ে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি পারবা। এটা আমি একটু পরে বলবো টাইম নিয়ে কেন কেয়ারফুল থাকা লাগবে না বাংলা এমসিকিউ এর জন্য। আসো, ট্রাস্ট ইউর ফার্স্ট ইনস্টিংক্ট। আসলে আমি তোমাদেরকে একটা এমসিকিউ এর কথা বলি। নারী জাগরণের মনে করো, আচ্ছা আমি না লিখি, মনে করো বলা এমসিকিউতে তোমাকে একটা উদ্দীপক দেওয়া আছে যে নারী জাগরণের অগ্রদূত হচ্ছে বেগম রোকেয়া। তোমাকে বলা আছে এরকম, খুবই ক্রিটিক্যাল, এটা তোমার জীবনে আসবে না পরীক্ষা, আমি তোমাকে এটা কনফিউজ করার জন্য বলতেছি। নারী জাগরণের অগ্রদূত হচ্ছে বেগম রোকেয়া। নারী জাগরণের প্রতিকৃতকে: 1 বেগম রোকেয়া, 2 কবি সুফিয়া কামাল, 3 হেলেন কিলার, 4 ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এখন তুমি যেটা তোমার এটা শুরুতে তুমি কনফিউজড হয়েছো যে এটা যেহেতু অগ্রদূত এবং পথিকৃৎ 2টা আলাদা জিনিস বলা আছে, তুমি এটা দেখে কনফিউজড হয়েছো এবং এটা তো তোমার কনসেপ্টটা ক্লিয়ার নয়। অগ্রদূত এবং পথিকৃৎ 2টা একই কথা, 2টা একই জোন হবে, কিন্তু এই জিনিসটা তুমি কীভাবে বুঝবা? তোমার ফার্স্ট ইনস্টিংক্ট, তোমার প্রথম যেটা দেখে কী মনে হবে? তোমার প্রথম দেখে মনে হয়েছে না যে এটা বেগম রোকেয়াই হবে?
কিন্তু তুমি কনফিউশনে পড়ে এটা তুমি একটা অন্য একটা জিনিস দাগায় ফেলবা, তোমার মনে হবে যে না একটা যেহেতু হচ্ছে বেগম রোকেয়া, অন্যটা মনে হয় তাহলে সুফিয়া কামাল হবে, তুমি এটা ভুল করে বসবা। কিন্তু তোমার যেহেতু প্রথম দৃষ্টিতে তোমার যেটা দেখে মনে হবে, যখন তুমি একান্তই পারবা না তখন তোমার প্রথম যেটা দেখে মনে হবে সেটা দিয়ে দিবা। এবং এটা হচ্ছে এই জিনিসটাকে মানে চোখ বন্ধ করে দাগায় দেওয়া বলো না, এটা একটা সাইন্টিফিক ভিত্তি আছে। তোমার এটা কেন ফার্স্ট ইনস্টিংক্টে মনে হয়, কারণ হচ্ছে এই জিনিসটা তুমি লাইফে আগে আরেকবার দেখছো এবং দেখার কারণে তোমার মেমোরিতে একটা নাড়া দিয়ে উঠে যে হ্যাঁ এইটাই হচ্ছে সেটা। কিন্তু তুমি যেহেতু হচ্ছে এটা মেমোরিতে তোমার স্ট্রং মেমোরিতে নাই, এটা যেহেতু তোমার চেতনাতে ঠিকঠাকভাবে আসতেছে না, এটার জন্য তুমি শিওর হয়ে বলতে পারো না, এটার কারণে তুমি একটা কংক্রিট ডিসিশনে পৌঁছাতে পারো না। তাই এই ফার্স্ট ইনস্টিংক্টের উপরে একটু ভরসা করে দাগায় ফেলা উচিত, যেটা তোমার প্রথম দৃষ্টিতে মনে আসবে। আসো, এবং টাইম নিয়ে কেয়ারফুল হওয়া লাগবে না, এটা আমি কেন বললাম, তোমরা অনেক সাবজেক্টে হয়তো তোমাদের হচ্ছে এমসিকিউ টাইম নিয়ে একটু ইস্যু হয়, এই জন্য টাইম নিয়ে কেয়ারফুল থাকতে বলা হয়। কিন্তু বাংলা হতে যেহেতু হচ্ছে তোমাদের বেশিরভাগই পরিচিত জিনিসপত্র, এবং বাংলা এমসিকিউ পড়ে শেষ করতে যেহেতু খুব বেশি টাইম লাগে না, তো শুরুতে চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা শেষ করে ফেলতে, কিন্তু টাইমের দিকে বারবার তাকায় তাকায় আপসেট হবে না, এই জিনিসটা তোমাকে একটা ভয় ধরাই দিবে, যাতে করে তুমি একটা আড়ষ্ট হয়ে যাবে এবং আলটিমেটলি তুমি শেষ করতে পারবে না, উল্টো আরও তোমার টাইমের শর্ট পড়ে যাবে। তাই টাইমের দিকে বারবার তাকায় ভয় খেয়ে যাবে না। আমি শুরু থেকে আরেকবার বলি, বই পড়বা, টেকনিক ইউজ করে মনে রাখবা, ভুল অ্যান্সারটা সম্পর্কেও নলেজ রাখার চেষ্টা করবা, কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করবা, সম্ভব হলে আমাদের এখানে যে কোয়েশ্চেন ব্যাংক আছে এখান থেকেও করতে পারো, এবং প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়বা, ট্রিকি ল্যাঙ্গুয়েজগুলা আছে কিনা এটা দেখবা, ট্র্যাপ ওয়ার্ড মাস্ট এগুলা আইডেন্টিফাই করবা, যদি থাকে ভুল উত্তর থাকলে আগে বাদ দিবা, টাইম নিয়ে টেনশন করবা না, এবং যদি দেখো পারতেছো না তাহলে প্রথম যেটা মাথায় আসে সেটা দাগায় দিবা। আশা করি এমসিকিউ তোমরা একটা ভালো মার্কস অর্জন করতে সক্ষম হবা। ধন্যবাদ।